আমরা আজকে জন মিলিংটন সিঞ্জ বা যিনি জে.এম. সিঞ্জ নামে পরিচিত তার লেখা রাইডার্স টু দ্য সি নাটকটি পড়া শুরু করব। জন মিলিংটন সিঞ্জ 1871 খ্রিস্টাব্দে 16 এপ্রিল আয়ারল্যান্ডের ডাবলিনের কাছে রাথফার্নহাম নামে একটি শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল প্রোটেস্ট্যান্ট অ্যাংলো আইরিশ পরিবার। অর্থাৎ প্রোটেস্ট্যান্ট মানে তোমরা জানো যারা খ্রিশ্চান হয় তাদের মধ্যে প্রোটেস্ট্যান্ট অর্থাৎ মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে যারা প্রোটেস্ট করেছিল সেই একটা সেক্টকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। তারা প্রোটেস্ট্যান্ট পরিবারভুক্ত ছিলেন জে.এম. সিঞ্জ। তার পিতা ছিলেন জন হ্যাচ সিঞ্জ, একজন ব্যারিস্টার। খুব ছোট বয়সেই তার বাবা মারা যান। আর তার মা ক্যাথলিন সিঞ্জ অত্যন্ত ধর্মপরায়ণ মহিলা ছিলেন এবং যেহেতু ছোট বয়সে তার বাবা মারা যান, মাই তার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। আচ্ছা, জে.এম. সিঞ্জ তিনি ডাবলিনেরই একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশুনো করেন, তারপরে ট্রিনিটি কলেজে পড়াশুনো করেন এবং ডাব্লিউ.বি. ইয়েটস সঙ্গ লাভ করেছিলেন এবং আয়ারল্যান্ডের গ্রামীণ জীবনের অনুপ্রেরণায় জে.এম. সিঞ্জ কাজ করতে শুরু করেছিলেন। একজন নাট্যকার এবং লেখক হিসেবে সিঞ্জ আয়ারল্যান্ডের সাহিত্য পুনর্জাগরণের একজন বিখ্যাত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যাকে বলা হয় আইরিশ লিটারারি রিভাইভাল, আয়ারল্যান্ডের সাহিত্যের পুনর্জাগরণ। তার লেখার মধ্যে দিয়ে আইরিশ গ্রামের সংস্কৃতি ও ভাষার গভীর ছাপ রয়েছে, যা আমরা এই নাটকেও দেখতে পাব। তার উল্লেখযোগ্য নাটকগুলো কি কি দেখো, রাইডার্স টু দ্য সি যেটা আমরা পড়ব, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর দ্য শ্যাডো অফ দ্য গ্লেন। এই তিনটা নাটকই তার লেখা বিখ্যাত তিনটি নাটক। এবং এই আইরিশ জীবনের বা মূলত গ্রাম্য আইরিশ জীবনযাপনের প্রাণবন্ত চিত্র তুলে ধরার জন্য এই নাটকগুলো অত্যন্ত প্রশংসা পেয়েছিল। বিশেষ করে এই নাটকটার ক্ষেত্রে আমরা দেখি যে প্রকৃতির সঙ্গে মানুষের যে সংগ্রাম এবং জীবিকার জন্য মানুষের যে প্রকৃতির সঙ্গে সংগ্রাম, সেই বিষয়ে এখানে গুরুত্ব পেয়েছে বা উঠে এসেছে। মূল বিষয় এটাই। এই নাটকটা একটা একাঙ্ক নাটক, এক অঙ্কের নাটক। আমরা জানি বড় নাটকগুলো সাধারণত পঞ্চাঙ্ক নাটক হয়, কিন্তু এই নাটকটা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটকও আমরা বিভিন্ন সময় পড়েছি। এক অঙ্কের মধ্যে দিয়েই বিভিন্ন নাটকের যে রাইজিং অ্যাকশান, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশান, এই সমস্তগুলো একটা নাটকের মধ্যেই দেখানো হয়েছে। এই নাটকের মূল বিষয়বস্তু কি বলতো? এটা অ্যারান দ্বীপপুঞ্জ বা অ্যারান আইল্যান্ডের বাসিন্দাদের, ওখানে যারা বাস করে তাদের জীবন ও সংগ্রামের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবং এটা একটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডিতে আমরা দেখব কি অ্যারান আইল্যান্ডের প্রেক্ষাপটে রচিত আর প্রকৃতির অদম্য শক্তির বিরুদ্ধে একটি কৃষক পরিবারের লড়াইয়ের কাহিনী এখানে আমরা দেখব। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন বয়স্ক মহিলা মৌরিয়া। মৌরিয়াকে তোমরা এখানে নাটকে দেখতে পাবে। তার দুই মেয়ে ক্যাথলিন এবং নোরা, আর যাজকের কাছ থেকে আসা জামাকাপড়ের একটা পুটলি তারা পরীক্ষা করে ইত্যাদি। এরকমভাবে আর কি গল্প এগোবে। আর মূলত এই মৌরিয়া যে বৃদ্ধা মা, তিনি ইতিমধ্যেই তার স্বামী, 5 ছেলে এবং স্বামীর যে পিতা অর্থাৎ তার শ্বশুরকে হারিয়েছেন এবং তার শেষ জীবিত পুত্র বার্টলির জীবন নিয়ে আতঙ্কে রয়েছেন। এবং এদেরকে হারিয়েছেন কিভাবে? মূলত সমুদ্রই কেড়ে নিয়েছে তার পরিবারের এতজন সদস্যকে। এই নাটকটার যে নামকরণ সেটাও অত্যন্ত সিম্বলিক বা প্রতীকী। নাটকের মূল ভাবনা এই নামকরণ থেকে আমরা পাই। রাইডার্স শব্দটি, রাইডার্স মানে ঘোড়সওয়ার, ঘোড়সওয়ার যারা এমন ব্যক্তিদের চিত্রিত করা হয়েছে এই নাটকে যারা সবাই মিলে একটা যাত্রা করছে। অর্থাৎ সবাই ঘোড়ায় চড়ে, রাইডার্স ঘোড়ায় চড়ে চলেছে। কোথায় চলেছে? সমুদ্রে চলেছে। রাইডার্স টু দ্য সি, সমুদ্রের দিকে চলেছে বা সমুদ্রে চলেছে। আর মৌরিয়ার পরিবারের সেই সব সদস্যদের বোঝায় যারা জীবিকার তাগিদে বা সংসার চালানোর জন্য বা পেশার তাগিদে সমুদ্রের কাছে যায় এবং শেষ পর্যন্ত সমুদ্রের যে ধ্বংসাত্মক শক্তি তার কাছে হার মানে। সমুদ্র এখানে একই সঙ্গে জীবন আর মৃত্যুর দ্বৈত প্রতীক, কারণ জীবন জীবিকা নির্ধারণ করতে সাহায্য করে সমুদ্র। আবার মৌরিয়ার পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্য যারা সমুদ্রের কাছে গিয়েছে, সমুদ্রই তাদের শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে। তাহলে নামকরণটা বুঝতে পারলে। প্রকৃতির সঙ্গে মানুষের ভঙ্গুর এবং অনিশ্চিত যে সম্পর্ক, সেটাই নাটকের মূল বিষয়বস্তু। ঠিক আছে? আর এই অ্যারান আইল্যান্ডের মানব জীবনের এই যে চিত্র আমরা এই নাটকটায় দেখতে পাবো, এইটা
ডায়ালগের মধ্যে দিয়েই আমাদেরকে দেখানো হবে এবং তার সঙ্গে কিছু সিম্বলের ব্যবহার করা হয়েছে বা প্রতীকের ব্যবহার করা হয়েছে। যেমন সমুদ্র বা সি এখানে একটা সেন্ট্রাল সিম্বল বা কেন্দ্রীয় প্রতীক, যা এক সর্বশক্তিমান এবং উদাসীন শক্তির প্রতিনিধিত্ব করে, দ্বীপবাসীদের নিয়তি নিয়ন্ত্রণ করে। মৌরিয়ার কল্পনায় আমরা দেখব, নাটকে যখন পড়বে দেখতে পাবো একটা লাল ঘোড়া এবং মাইকেলের প্রেতাত্মা একটা টাট্টু ঘোড়ার ওপর বসে বার্টলির মৃত্যুর পূর্বাভাস দেয়, যা মানে ওদের যে ভাগ্য, সেই ভাগ্যে কি ঘটতে চলেছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেয়। মাইকেলের জামা কাপড়ের পুঁটলি সেগুলো আমাদের বোঝায় যে মানব জীবন কতটা ভঙ্গুর, কতটা মানে সহজেই নষ্ট হয়ে যেতে পারে এবং প্রকৃতির শক্তির সামনে মানব জীবনের শক্তি একেবারেই তুচ্ছ। এই সমস্ত প্রতীকগুলো তোমরা যত নাটকে এগোবে তত আরও ক্রমাগত দেখতে দেখতে যাবে। আশা করি বুঝতে পারছো। এবং এই আইরিশ কৃষকদের দৈনন্দিন কথোপকথনের মধ্যে না কিছুটা ভাষা পাবে, যেটা হচ্ছে যাকে বলা হয় হাইবার্নো ইংলিশ, অর্থাৎ ওই অ্যারান দ্বীপের অধিবাসীদের ব্যবহার করা উপভাষা বা ডায়ালেক্ট। এই ডায়ালেক্ট একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, তাও আমি যতটা পারবো ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝানোর সময় ওগুলোর মানে ভেতরে যে মিনিং লুকিয়ে আছে সেগুলোও আমি বলে বলে যাওয়ার চেষ্টা করব। কারণ এই ভাষার মধ্যে দিয়ে ওই গ্রামীণ আইরিশ সম্প্রদায়ের সংস্কৃতি ও পরিচয় ফুটিয়ে তোলার জন্যই সিঞ্জ এই ভাষা ব্যবহার করেছেন। এবং এই ভাষাগত বৈশিষ্ট্য নাটকটাকে আরও বেশি বাস্তব করে তোলে। বুঝতে পেরেছ যে এরা সবাই চলে গেছে, মৌরিয়া যখন বলছে শোক সহ যে এরা সবাই চলে গেছে, সমুদ্র আর আমার কিছুই কেড়ে নিতে পারবে না, এই ভাষা মানে এইটাকে উনি ওখানকার লোকাল ডায়ালেক্টে বলছেন এবং সেইটাকে আমাদের খানিকটা বুঝে নিতে হবে। বুঝতে পেরেছ? এবং যতটা পারবো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু মন দিয়ে পড়বে, কারণ যেহেতু এইটা একদম সহজ সরল লন্ডনের ইংরেজি ভাষা নয়, হ্যাঁ, গড়গড় করে যে ইংরেজি ভাষা আমরা দেখতে পারি বা বলতে পারি, বা তোমরা এমনকি টিভিতেও যখন বিভিন্ন সিনেমা দেখো, কার্টুন দেখো, তাতে যে ইংরেজি ভাষা ব্যবহার হয়, এই ইংরেজি ভাষা কিন্তু ঠিক তা নয়। একটু তার থেকে সামান্য মাঝে মাঝে কথ্য ইংরেজি ভাষা, যা ওই আইরিশ সম্প্রদায়ের ওই অ্যারান আইল্যান্ডের দ্বীপের মানুষেরা ব্যবহার করে, সেই ভাষা একটু একটু অন্যরকম। হ্যাঁ, সেইগুলো তোমাদেরও বুঝে নিতে হবে, যেহেতু ফার্স্ট মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে দুটোতেই তোমাদের এই নাটকটা পাঠ্য হিসেবে পড়তে হবে। কাজেই ভাষাটা খুব ভালো করে বুঝে না নিলে কিন্তু নাটকের তথ্য এবং নাটকের ভেতরকার প্রতীক বা সিম্বল, নাটকের ভেতরকার সমস্ত মানে যা যা এখানে লুকিয়ে আছে, যা যা আমাদের বোঝাতে চাওয়া হয়েছে এই নাটকের মাধ্যমে, মানব জীবনের যে ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে জীবিকা রক্ষার তাগিদে, এই সমস্ত বিষয়গুলো আমাদের এমসিকিউ এর জন্যও বুঝে নিতে হবে এবং সেই সঙ্গে বড় প্রশ্ন লেখার জন্যও বুঝতে হবে। কারণ থার্ড সেমিস্টারে তোমরা করবে এমসিকিউ আর ফোর্থ সেমিস্টারে কিন্তু বড় কোশ্চেন, কাজেই পুরোটাই খুব ভালো করে তোমাদের বুঝে নিতে হবে।